কক্সবাজার মহেশখালী রুটে সি ট্রাকের যাত্রা শুরু। 9 কিলোমিটার নৌপথ পাড়ি দিতে কমবে দুর্ভোগ। খুশি দ্বীপের 4 লাখ বাসিন্দা। উৎপাদন বাড়লেও ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক। তদারকির আশ্বাস খাদ্য উপদেষ্টার। সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু। এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনালে মালিকানা নয়, অপারেটর হিসেবে থাকবে বিদেশি প্রতিষ্ঠান। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। পরীক্ষামূলক চলাচলের সফলতার পর আজ থেকেই আনুষ্ঠানিকভাবে কক্সবাজার মহেশখালী নৌপথে যুক্ত হলো আধুনিক সি ট্রাক এসটি ভাষা শহীদ জব্বার। নৌপরিবহন উপদেষ্টা বলছেন, এর মধ্য দিয়ে মাফিয়া চক্রমুক্ত হলো এই নৌপথ। সি ট্রাক পাওয়ায় 9 কিলোমিটার দীর্ঘ এই নৌপথে মহেশখালী দ্বীপের 4 লাখ বাসিন্দার ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। কক্সবাজার মহেশখালী নৌপথে যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্তের সূচনা করেছে সি ট্রাক এসটি ভাষা শহীদ জব্বার। এর মধ্যে দিয়ে পূরণ হয়েছে দ্বীপের 4 লাখ বাসিন্দার দীর্ঘদিনের চাওয়া, শেষ হয়েছে সীমাহীন ভোগান্তি। বৃহস্পতিবার কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে সি ট্রাক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। পরে সেই সি ট্রাকে চড়েই মহেশখালী দ্বীপে যান উপদেষ্টা শাখাওয়াত হোসেন ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান। 35 মিনিট পর যখন সি ট্রাকটি মহেশখালী জেটিঘাটে পৌঁছে তখন সেখানে ভিড় জমান স্থানীয়রা। এ সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, এই নৌপথ 40 থেকে 50 বছর পর মাফিয়া চক্র থেকে মুক্তি পেয়েছে। চক্রের কারণেই 8 মাস সময় লেগেছে সি ট্রাক আনতে। তবে ভবিষ্যতে আরও একটি সি ট্রাক দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। 30-40-50 বছর এখানে মাফিয়া চক্র কাজ করছে। যারাই এখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন তারা এখানে মাফিয়া চক্র তৈরি করেছেন। সেই মাফিয়া চক্রের কারণে আমার 8 মাস লেগেছে এই আপনার এখানে আসার জন্য। হয়তো একটা ফেরি দিয়ে বা একটা সি ট্রাক দিয়ে চলবে না, কিন্তু আমাদের কাছে তো অনেক ডিমান্ড আছে। নৌপথটিতে প্রতিদিন 3 বার যাওয়া আসা করবে 250 জন যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি। সেক্ষেত্রে যাত্রীদের গুনতে হবে 30 থেকে 35 টাকা পর্যন্ত। এতে খুশি দ্বীপের বাসিন্দারা। এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছি, অবশেষে আমরা সফল হয়েছি সি ট্রাক আনতে। এটার জন্য পুরো মহেশখালীবাসীর 5 লক্ষ মানুষের খুশি। আমরা দীর্ঘ 40টা বছর আজকের এই সুফলটার জন্য আমরা যারা ইয়াং জেনারেশন আমরা দীর্ঘদিন ফাইট করতেছি, বিভিন্ন জায়গায় আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা কথা বলতেছি। আজকে আমরা সুফল পেতে যাচ্ছি, এটা আমাদের ঈদের আনন্দের দিন। এর আগে সকাল 10:30টার দিকে কক্সবাজারের বাঁকখালী নদীর দখল দূষণ সরজমিনে দেখে হতবাক হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় দখলদারদের উচ্ছেদ এবং কক্সবাজারের তথাকথিত উন্নয়নের নামে বরাদ্দ দেয়া প্রায় 12,000 একর বনভূমির বরাদ্দ বাতিল করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। কক্সবাজারের সি বিচ আজকেও সেটা দেখতে গেলাম, ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ চলছে এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সি বিচ কিন্তু ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে। দখল দূষণে বিপন্ন কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী হয়েই মহেশখালী দ্বীপে যাতায়াত করতে হয় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। তাই দখল দূষণ থেকে নদীটিকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন কক্সবাজার। গত বছরের তুলনায় এবার ধানের দাম বাড়লেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় প্রান্তিক কৃষক। যদিও খাদ্য উপদেষ্টা বলছেন, কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে তদারকি হচ্ছে। তবে কৃষিবিদরা বলছেন, সরকারকে শুধু দাম নির্ধারণ করে দিলেই হবে না, বরং প্রান্তিক কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে বাজার ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা জরুরি। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। ঘামে ভিজে ধুলোমাখা শরীরে রোদে পুড়ে যাওয়া এই কাঁচা ধানে মিশে আছে কৃষকের পুরো বছরের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পরক্ষণেই দুঃস্বপ্নে পরিণত হয় যখন কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার কৃষক আব্দুর রহিম চলতি মৌসুমে ২৪ বিঘা জমিতে চাষ করা ধানের অর্ধেক কাটা হয়েছে তার। সংসার চালাতে সেই ধান বিক্রি করতে হচ্ছে তাকে। কথা হয় সরকারি দামে ধান বিক্রি নিয়ে। জানালেন সরকারি দামে ধান বিক্রি প্রক্রিয়া জটিল হওয়ায় আর সিন্ডিকেটের দৌরাত্মে বাধ্য হয়েই পাইকারদের কাছে কম দামে বিক্রি করছেন। আমরা তো ছোটখাটো গৃহস্থী, আমরা পারি না গুদামে নিয়ে ঠোক করতাম। আমরা ওখান থেকে তারা লইয়া যাই, ধরুন ১,০০০-১,১৫০ এর উপরে তো আমরা পাই না। আব্দুর রহিমের মতো বৃহত্তর সিলেট অঞ্চলের অধিকাংশ কৃষকের একই কথা। আমরা ৯০০-১,০০০ করে বেচলাম বর্তমানে, না বেচলে তো আমরা কিছু করতে পারলাম না। পাইকারের দাম জিগাইলে দাম কত ভাই, তারা ওইটা কয় যে দাঁড়ের দাম ৯৫০, ৯০০ কিনে ৯৫০ কিনে। আমরা আশ্বিন কাতি মাসও প্রথমে তারা ১,১২০০-১৫০০ করে নেয়। সিলেট বিভাগের ৪ জেলায় এবার ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০,৪১,০০০ টন হলেও সরকার এই অঞ্চল থেকে নির্ধারিত দামে সংগ্রহ করবে মাত্র ৩২,০০০ টন, যা মোট উৎপাদনের ১% কম। তারপরও কৃষকরা যাতে উপকৃত হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো কৃষকদের স্বার্থেই কাজ করছে বলে জানান কর্মকর্তারা। কৃষকরা যাতে কোনো হয়রানি না হয় এই ব্যাপারে আমরা আমাদের নির্দেশনা দেওয়া আছে এবং আমাদের সকল পর্যায়ের কর্মকর্তাগণ আমরা সচেষ্ট আছি। কৃষকের হয়রানি, মিলারের কোনো অভিযোগ বা মিলারকে কোনো ডিপ্রাইভ করা বা চালের কোয়ালিটির ক্ষেত্রে কেউ যদি কোনো অনিয়ম করে, সব ধরনের আমাদের নির্দেশনা আমাদের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। কৃষিবিদরা বলছেন প্রতি বছর হাওর অঞ্চলে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার নামমাত্র সরকার সংগ্রহ করায় মধ্যস্বত্বভোগীরা সেই সুযোগ নেয়। এতে প্রকৃত দাম থেকে বঞ্চিত হন প্রান্তিক কৃষকরা। তাদের মতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি সহ বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার, যেন কৃষকরা ঠিকভাবে বাজারের প্রোডাক্টগুলো মানে তার ধানগুলা বা শস্যগুলা নিয়ে যেতে পারে, সেখানে পর্যাপ্ত পরিমাণে দাম পায়। অব্যবস্থাপনাগুলো দেখি সেগুলো খুব শক্ত হাতে আসলে দমন করা উচিত। সঠিক জায়গায় বিক্রি করতে পারে তার প্রতি যদি আমরা যা যত্ন দিচ্ছি আরও একটু যত্ন দিই, তাহলে কিন্তু আমাদের কৃষকরা উপকৃত হবে এবং সে ধান উৎপাদন করবে। এর আগে সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাদ্যগুদাম এলাকায় আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আশ্বাস দেন কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সর্বোচ্চ মনিটরিং ব্যবস্থা রাখা হবে। কৃষক যে পরিশ্রম করে ফসলটা ফলায় তাকে উপযুক্ত মূল্য দিতে না পারলে এদেশে কৃষি হবে না, ফসল হবে না। সুতরাং আমরা উপযুক্ত মূল্য দিতে চাই, তার জন্য যদি একটু বেশিও দিতে হয় এটা এমন কিছু দায় করবে না মানুষের। ধানের ন্যায্য দাম পাওয়া শুধুমাত্র এক টুকরো টাকা নয়, বরং এটা একজন চাষির সম্মান, তার বেঁচে থাকার অধিকার। আর সেই অধিকার রক্ষায় শুধুমাত্র ঘোষণাই নয়, কেবল অগ্রাধিকার ভিত্তিতে তার বাস্তবায়নই হতে পারে যে কোনো কৃষক পরিবারের একমাত্র আনন্দের উপলক্ষ। গুলজার আহমেদ, এখন দেখার হাওর, সুনামগঞ্জ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। সকালে চট্টগ্রাম বন্দর দিবস উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি বলেন, এনসিটির মালিকানা বিদেশিদের দেয়া হচ্ছে না। ডিপি ওয়ার্ল্ডকে শুধু টার্মিনাল অপারেটর নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিদেশি অপারেটর আসলেও কোনো শ্রমিক কর্মচারীর চাকরি যাবে না বলেও জানান তিনি। এ সময় বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের সক্ষমতা এবং বিনিয়োগ বাড়ানো এবং আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই। মালিকানা আমাদেরই থেকে যাচ্ছে, আমরা তাদেরকে টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োগ করতেছি, যে যেমন আমরা পিসিটিতে করলাম। এখানে আসলে কোনো আমাদের সার্বভৌমত্ব মালিকানা চলে যাচ্ছে না। রাদার আমরা যখন ফরেন আইটিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে, এইটার থেকে আমরা আর্থিকভাবে আরও ম্যাক্সিমাম বেনিফিটেড হব। দ্বিতীয়ত হলো এইটার মাধ্যমে আমাদের কিন্তু এফিসিয়েন্সি নিশ্চিত হবে। ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী পারভেজের কবর জিয়ারত করেছে ছাত্রদলের নেতারা। দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ছাত্রদল সভাপতি নিহত পারভেজের গ্রামের বাড়ি ভালুকার কাইচান গ্রামে যান। সেখানে পারভেজের বাবা মা সহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এর আগে পারভেজের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দেন ছাত্রদল সভাপতি। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিরুনিয়া মোড়ে শেষ হয়। পরে পারভেজের কবর জিয়ারত শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,
খুনিদের বাঁচাতে প্রভাব বিস্তার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দফায় দফায় বনানী থানায় চাপ প্রয়োগ করার অভিযোগ করেন তিনি। যে 2 জন নারী শিক্ষার্থীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে সত্যিকারের ঘটনা রহস্য উন্মোচন করতে হবে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং বিশেষ করে যে ধরনের অভিযোগগুলো এসেছে, আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সংগঠনে সাংগঠনিক ব্যবস্থা নেয়, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়। ভিসি ও প্রভিসির দায়িত্ব থেকে অব্যাহতির খবরে স্বস্তি ফেরাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস জুড়ে চলছে আনন্দ উল্লাস। বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। এতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসির অব্যাহতিতে স্বস্তি প্রকাশ করেন তারা। এর মধ্য দিয়ে দীর্ঘ 57 ঘন্টার অনশন আর 2 মাসের আন্দোলনের সমাপ্তি ঘটে। সকাল থেকে ক্যাম্পাস জুড়ে দেখা যায় শুনশান নিরাপত্তা। ঘোষণা অনুযায়ী বিকেলে আনন্দ র্যালি করেন শিক্ষার্থীরা। এদিকে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ছাত্র কল্যাণ পরিচালক। আগামী 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান তিনি। নয় দিন পর মুক্তি পেয়েছেন খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। বৃহস্পতিবার কয়েক ধাপে রাঙামাটি থেকে তাদের উদ্ধার করা হয়। অপহরণের পর থেকে ব্যাপক জনরোষ এবং পাহাড়ি বিভিন্ন সংগঠনের আন্দোলনের পর মুক্তি পেলেন বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীরা। তাদের মুক্তির বিষয়টি স্বীকার করে পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে গণমাধ্যমেও প্রেস বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে অপহৃত চবি পিসিবির সদস্য রিশন চাকমা সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। গত 16 এপ্রিল সকালে খাগড়াছড়ির সদরের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ পূর্ণ হলো আজ। দিনটি ঘিরে সকাল থেকে রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে সম্মান ও শ্রদ্ধা জানাতে জড়ো হন বিভিন্ন শ্রমিক সংগঠন, স্বজন ও সাধারণ মানুষ। তাদের কণ্ঠে ঝরে পড়ে ক্ষোভ আর হতাশা। এদিকে আহত নিহতদের জন্য আসা অনুদানের টাকা লুটপাট হয়েছে জানিয়ে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে সরকারের কাছে দাবি জানান শ্রমিক সংগঠনগুলোর নেতারা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। আমার সন্তান এই আমার কোনোদিন মা বলে ডাকবো, একটা জিনিস চাইবো না। আমি যে হারাইছি এই কলিজের টুকরা, আর কোনোদিন আমি এই সন্তানের মুখ দেখব না। রোমানার মায়ের মতো এমন শূন্যতা নিয়ে আছেন আরও হাজারো স্বজন। 2013 সালে সাভারের রানা প্লাজা ধসে প্রাণ হারান 1138 শ্রমিক, আহত হন হাজারের বেশি। ভয়াবহ সেই দুর্ঘটনার 1 যুগ পার হলেও শেষ হয়নি বিচার, হয়নি সবার পুনর্বাসন। সকাল থেকে রানা প্লাজা ধসের দোষীদের ফাঁসি এবং আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে সাভার বাজার বাস স্ট্যান্ড ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন জানান তারা। দোষী রানার এবং দায়ী ব্যক্তিদের এখনো আইনের আওতায় আনা হয়নি। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। আমার এই শ্রমিক যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে এখনো কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশ একটি কলঙ্কের ছাপ থেকে যাবে বাংলাদেশের ললাটে। এ সময় ভবন মালিক সোহেল রানা ছাড়া সব আসামি জামিনে আছেন। অভিযোগ করে বিচারিক দীর্ঘসূত্রিতায় হতাশা প্রকাশ করে নিহতের স্বজন ও আহতরা। আমরা এখানে আসছি, আমাদের ন্যায্য দাবি, আমাদের পাওনা সরকারতে আমাদের দিয়ে দিক, আমাদের পুনর্বাসন করে দিক। পাইলাম না ক্ষতিপূরণ, পাইলাম না সুচিকিৎসা, পাইলাম না ন্যায্য বিচার। কোনো রকম কালক্ষেপণ ছাড়াই দ্রুত বিচার সম্পন্ন এবং আহত ও নিহত পরিবারের সদস্যদের চিকিৎসা ও স্থায়ী পুনর্বাসনের দাবি শ্রমিকদের। সাভার এখন। ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সাংবাদিক সমিতি। দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা বলেন, ফেনীতে মাদক কারবারিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। একই সঙ্গে মামলার বাদী আমজাদ হাজ ইউপি সদস্য রহিমুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। এর আগে গেল 22 এপ্রিল সীমান্তে চোরাচালান নিয়ে একটি প্রতিবেদন করেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তারেক চৌধুরী। সেখানে ইউপি সদস্য রহিমুল্লাহর নাম উঠে আসে। এ ঘটনার জেরে তারেকের বিরুদ্ধে আদালতে মামলা করেন রহিমুল্লাহ। চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে প্রতি বছরই বসে 3 দিন ব্যাপী মেলা। তবে এবছর বৈশাখী মেলা বসতে দিচ্ছে না পুলিশ। প্রতি বছর লালদিঘি মাঠের আশপাশে কয়েক কিলোমিটার সড়কে এই মেলা বসে। মেলায় মাটির তৈরি আসবাব, বাঁশ, কাঠ ও বেতের পণ্য, হাত পাখা সহ কুটির শিল্পের নানা পণ্য নিয়ে হাজির হন সারা দেশের কয়েক হাজার দোকানি এবং ক্ষুদ্র উদ্যোক্তারা। 3 দিনের এই মেলায় 20 থেকে 25 কোটি টাকার পণ্য বিক্রি হয়। তবে এবার অভিযান চালিয়ে সড়কে বসা দোকানিদের উচ্ছেদ করেছে পুলিশ। এতে বেশিরভাগ দোকানি চলে গেলেও উত্তরবঙ্গ থেকে আসা দোকানিরা পণ্য নিয়ে পড়েছেন বিপাকে। এর সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।